আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে বিজনেস ম্যাথের একটি ক্লাস নিচ্ছি। বিজনেস ম্যাথের অর্থায়নে গণিত এই চ্যাপ্টারে চলছিল। আজকে অর্থায়নে গণিতে বেশ কিছু অঙ্ক করে দেবো আমি। দেখো, প্রবলেম 17। একজন ব্যক্তি 10% হার সুদে 3 লাখ টাকা ঋণ গ্রহণ করে 6টি বার্ষিক কিস্তিতে পরিশোধ করার অঙ্গীকার করে। বলল কি, একজন ব্যক্তি 10% সুদে 3 লাখ টাকা ঋণ নিয়েছে, আর এটা 6টা বার্ষিক কিস্তি, 6 বছরে 6টা কিস্তিতে পরিশোধ করার অঙ্গীকার করেছে। শর্ত হলো প্রতি বছরের শুরুতে কিস্তি পরিশোধ। প্রত্যেকটা শর্ত দিয়েছে এটা, যে প্রত্যেক বছরের শুরুতে কিস্তিটা পরিশোধ করতে হবে। কিস্তির পরিমাণ নির্ণয় করো এবং ঋণ পরিশোধের তালিকা তৈরি করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কত টাকা কিস্তি দিতে হবে প্রতি বছরে শুরুতে কয় টাকা করে কিস্তি দিতে হবে, সেই কিস্তির পরিমাণটা আমাদেরকে নির্ণয় করতে হবে, এবং ঋণ পরিশোধের তালিকা, তার মানে প্রত্যেকটা কিস্তির মধ্যে কয় টাকা সুদ এবং কয় টাকা আসল পরিশোধ হচ্ছে, কয় টাকা সুদ এবং কয় টাকা আসল দিতে হচ্ছে, এবং সুদ এবং আসল পরিশোধ করার পর বছরের শেষে কয় টাকা ঋণ থাকছে সেটা আমাদেরকে দেখাতে হবে একটা টেবিলের মাধ্যমে। দেখো, আমরা এখন সূত্রে যাচ্ছি। কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান, আমরা জানি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ ঋণ করে বা ধার করে, এই জাতীয় কথা উল্লেখ থাকলেই আমাদেরকে কী করতে হবে? অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালুর যে সূত্র, সেই সূত্র প্রয়োগ করতে হবে। এখানে যেহেতু কিস্তি আকারে টাকা পরিশোধ করছে, ঋণটা পরিশোধ করছে, সুতরাং এটা হবে আমাদের কি? অ্যানুইটির সূত্র প্রয়োগ করে আমাদের অঙ্ক করতে হবে। দেখো, আমরা অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি আমরা জানি পিভি সমান a/i 1 - 1/1 + i টু দি পাওয়ার n। যেহেতু বছরের শুরুতেই কিস্তি দিচ্ছে, তাই আমরা কী করব? 1 + i এক্সট্রা একটা 1 + i দিয়ে পাশে গুণ করে দেবো এই সূত্রের। এবার পিভি মানে কি? যে টাকাটা ঋণ নিয়েছে সেটা হচ্ছে পিভির মান। যে পিভি দেওয়া আছে 3 লাখ, আই হচ্ছে সুদের হার দেওয়া আছে 10%, মানে 0.10, n সমান 6 বছর। আচ্ছা, আমরা এখানে মান বসিয়ে দেবো। পিভির মান 3 লাখ, a/i, আয়ের মান 0.10, 1 - 1/1 + i 0.10 টু দি পাওয়ার 6, আর এখানে 1 + i, আয়ের মান হচ্ছে 0.10, আর এ সমান হট, এর মানটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এইখানে এর নিচে 0.10 আছে, আমরা আর গুণ করলাম 3 লাখ ইন্টু 0.10, আর ডান পাশে আমরা যোগ করলে আসবে, পয়েন্টের যোগটা করে নিব, এটা আমরা যোগ করে নিব, তাহলে আসবে হচ্ছে 1 - 1/1.10 টু দি পাওয়ার 6, আর পাশে 1.10 ইন্টু আকারে থাকবে। আচ্ছা, আমরা এখন 3 লাখকে 0.10 দিয়ে গুণ করলে আসবে 30,000, আর এতটুকুর মান আমরা ক্যালকুলেটারে করলে পাবো 0.4355260669 ইন্টু 1.10। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা এই দুই সংখ্যা গুণ করে দিব। এই দুটো রাশি গুণ করলে কত আসবে? 0.47907866, আর বাম্পারে থাকবে 30,000। আচ্ছা, এর সাথে এটা কি আকারে আছে? গুণ আকারে আছে। এর সাথে ডান পাশে ওই পয়েন্টের সংখ্যাটা গুণ আকারে আছে। তাহলে যেহেতু গুণ আকারে আছে, বাম পাশে নিয়ে আসলে আমাদের এর মান দরকার। এর সাথে যে রাশিটা গুণ আকারে আছে আমরা বাম পাশে নিয়ে এসে ভাগ করে দেবো। তেমন ভাগ করলে যেটা হবে, এটাকে ডান পাশে না দেখিয়ে আমরা এটাকেই বাম পাশে দেখাচ্ছি, আর ভাগটা আমরা দেখাচ্ছি ডান পাশে। তাহলে কি হবে? এ পাশে এই যে গুণ আকারে আছে, এর সাথে এটা এই পাশে আসলে ভাগ হবে, সেই ভাগটাই আমরা এই পাশে দেখাচ্ছি। তাহলে এ সমান কত আসবে? 30,000 ভাগ 0.4790786676। ক্যালকুলেশন করলাম, করে পেলাম কত? এর মান 62,620। আচ্ছা, 62,620, পয়েন্টের পর আর কিছু মান ছিল, আমি এখানে প্রায় দিয়ে দিলাম, পূর্ণ সংখ্যা নিয়ে নিলাম, এখানে লিখে দিলাম প্রায়। তাহলে প্রতি কিস্তির পরিমাণ পেলাম কত? 62,620 টাকা। এটা আমাদের অ্যান্সার। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঋণ পরিশোধের তালিকাটা দেখাতে হবে। ঋণ পরিশোধের তালিকা দেখো, এখন আমরা ঋণ পরিশোধের তালিকাটা বোঝাচ্ছি। ঋণ পরিশোধের তালিকা দেখো, প্রথমে আমরা লিখব ঋণ পরিশোধের তালিকা। তারপরে কি আসবে? আমরা প্রথম কলামে লিখব বছর। এখানে 6 বছরের হিসাব ছিল, 6 বছরে পরিশোধ করে, সুতরাং 6 বছর 1 2 3 4 5 6 দিয়ে দিলাম। দ্বিতীয় কলামে লিখব বছরের শুরুতে ঋণের পরিমাণ। বছরের শুরুতে ঋণের পরিমাণ ছিল কত? 3 লাখ টাকা। বছরের শুরুতে ঋণের পরিমাণ। 3 নম্বর কলামে আসবে প্রতি কিস্তির পরিমাণ, আর 4 নম্বর কলামে আসবে সুদের পরিমাণ। প্রতি কিস্তির মধ্যে কয় টাকা করে সুদ থাকবে, সেই সুদের পরিমাণ। আর 5 নম্বরে থাকবে আসল। আমি যে কিস্তি দিলাম, সেই কিস্তির মধ্যে কয় টাকা আসলের পরিমাণ, সেই আসলের পরিমাণ হচ্ছে 6। আর 5 আর 6 নম্বরে আসবে কি? বছরের শেষে ঋণের পরিমাণ। আচ্ছা, আমরা ঋণ পরিশোধ করার পর, মানে প্রথম বছরে কিস্তি দেওয়ার পর কয় টাকার ঋণ থাকলো, আসল টাকা কয় টাকা ঋণ থাকলো, সেই ঋণের পরিমাণ দেখাবো আমরা কোথায়?
6 নম্বর কলমে। আচ্ছা, এখন দেখো, প্রথম বছরের ঋণ ছিল 3 লাখ টাকা, আর প্রতি কিস্তি দিচ্ছে কত টাকা করে? 62,620। প্রথম বছরের শুরুতেই যেহেতু কিস্তি দিচ্ছে, সুতরাং এই টাকার মধ্যে কোনো সুদ থাকবে না, সুদ নাই, সম্পূর্ণ টাকাটাই আসল, তাই সুদের ঘরটা ফাঁকা। যেহেতু বছরের শুরুতেই কিস্তি দিচ্ছে, সুতরাং এই কিস্তির মধ্যে কোনো সুদের পরিমাণ থাকবে না, তাই এই ঘরটা ফাঁকা থাকবে। আর এখানে আসবে কত? এইখান থেকে আমরা 3 থেকে আমরা 4 বাদ দেবো, 3 থেকে 4 বাদ দিলে কত থাকবে? 62,620 যে টাকাটা ছিল ওইটাই আসবে। আচ্ছা, এবার এই টাকাটাকে আমরা বাদ দিব কোথা থেকে? বছরের শুরুতে যে ঋণের পরিমাণ ছিল, সেই ঋণের পরিমাণ থেকে আমরা এই আসল টাকাটা বাদ দিব। তাহলে 3 লাখ থেকে 62,620 বাদ দিলে আসবে 2,37,380। এই টাকাটা দ্বিতীয় বছরের শুরুতে আমাদের কি ঋণের পরিমাণ হিসেবে চলে আসবে। তাহলে দ্বিতীয় বছরের শুরুতে ঋণের পরিমাণ কত আসবে? 2,37,380। আর প্রতি কিস্তি কত টাকা? 62,620। সুদের পরিমাণ কত? এই 62,620। এটা তো আমরা প্রতি কিস্তি দিচ্ছি, এর মধ্যে কয় টাকা সুদ থাকবে? সেই সুদের পরিমাণটা আমরা বের করব। এই যে 2 নম্বরে যে রাশিটা, যে মানটা আছে 2,37,380, বছরের শুরুতে যে কিস্তি আছে, যে ঋণ আছে, সেই ঋণকে আমরা কি করব? সুদের হার 10% দিয়ে গুণ করব, তাহলে পেয়ে যাবো সুদের পরিমাণ। তাহলে 23,738। এই টাকাটা বাদ দিব 62,620 থেকে। 62,620 থেকে 23,738 বাদ দিলে আসবে 38,882। এটা হচ্ছে আমাদের কি আসলের পরিমাণ। এই আসলটাকে বাদ দিব আমরা বছরের শুরুতে যে ঋণ ছিল সেই ঋণ থেকে। বাদ দিলে এখানে আসবে 1,98,498। এই টাকাটা পরবর্তী বছরের শুরুতে আসবে। পরবর্তী বছরের শুরুতে আসলে কত? 1,98,400। পরবর্তী বছর বলতে তৃতীয় বছরের শুরুতে 1,98,498। আবারও এর উপর আমরা সুদ ধার্য করব, 10% করলে 19,850। এই টাকাটা আমরা এখান থেকে বাদ দিব, মানে কিস্তি থেকে বাদ দিব, তাহলে পাবো কি? সুদের আসলের পরিমাণ। এই আসলটাকে আবার আমরা বছরের শুরুতে যে ঋণ আছে সেই ঋণ থেকে বাদ দিব, তাহলে বছরের শেষে ঋণের পরিমাণ পাবো। এই ঋণটা চলে আসবে পরবর্তী বছরের শুরুতে, তার মানে চৌথ বছরের শুরুতে। সেম কাজ একই রকমভাবে আবার করে নেব। আবার চৌথ বছরের শেষে যে ঋণ থাকবে এটা চলে আসবে পঞ্চম বছরের শুরুতে। এই পঞ্চম বছরের শুরুতে যে ঋণ পেলাম, এখান থেকেও একই রকমভাবে আগের মতো সুদ আসল বের করে নিয়ে, সুদ এবং আসলের পরিমাণটা বের করে নিয়ে বাট্টা দিয়ে বছরের শেষে ঋণের পরিমাণ পেলাম কত? 56,929। এই টাকাটা চলে যাবে বছরের শুরুতে, 56,929 টাকা। এটা বছরের শুরুতে, ষষ্ঠ বছরের শুরুতে ঋণের পরিমাণ ছিল 56,929, আর কিস্তি দিচ্ছি কত? 62,620। তাহলে 62,620 থেকে 56,929 বাদ দিলে আমরা পাবো কত? 5,691 টাকা। আমরা লাস্ট বছরে গিয়ে সুদের হার দিয়ে বছরের শুরুতে যে ঋণ আছে সেই ঋণকে গুণ না করে এটা আমরা লাস্ট ইয়ারে সমন্বয় করে নেব। সমন্বয় বলতে কী বোঝাচ্ছে? কিস্তি আছে আমাদের 62,620 টাকা, আর ঋণের পরিমাণ আছে কত? 56,929 টাকা। তাহলে দেখা যাচ্ছে ঋণের পরিমাণ থেকে কিস্তির পরিমাণটা বেশি। তাহলে যে পরিমাণ বেশি, সেই বেশি পরিমাণটাই হচ্ছে সুদের পরিমাণ। তাহলে 62,620 থেকে আমরা বাদ দিব 56,929। বাদ দিলে আমরা পেয়ে যাবো লাস্ট বছরের সুদের পরিমাণ। তো ওটা নিচে লিখে দিব, শেষ বছরের সুদ সমন্বিত করে 62,620 মাইনাস 56,929 বাদ দিলে আসবে 5,691। এটাই হচ্ছে আমাদের কি লাস্ট বছরের সুদের পরিমাণ। এটাই ছিল আমাদের ঋণ পরিশোধের তালিকা। এবার আমরা আরও একটু অঙ্ক সলিউশন করছি। দেখো, প্রবলেম নাম্বার 18। এখানে বলেছে কি, প্রবলেম 18, পেনশন প্রাপ্তির বয়স 57 বছর হলে জনাব রহমান প্রতি কিস্তিতে 1,000 টাকা হারে পেনশন পান। একটা লোকের বয়স যখন 57 বছর হয় তখন সে পেনশনে দেয়, তখন সে প্রতি কিস্তিতে কত টাকা করে পায়? প্রতি কিস্তিতে 1,000 টাকা করে পেনশন পান। আচ্ছা, যদি পেনশনের টাকা বছরে 3 কিস্তিতে পরিশোধ হয়, তবে কিস্তিতে 20 বছর ধরে পেনশন না নিলে এককালীন কত পাওনা হবে যদি সুদের হার 4.5% হয়? এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেশ কয়েকবার আমাদের পরীক্ষায় দিয়েছিল, ফাইনাল পরীক্ষায়। এরকম আরও একটা অঙ্ক আছে, আমরা সামনের দিকে পাবো। এখানে একটা প্যাঁচ আছে, পেনশন প্রাপ্তির বয়স 57 বছর। একটা লোকের বয়স যখন 57 বছর হয় তখন সে পেনশন পাওয়া শুরু করে। আর কতদিন পেনশন পাবে বলে দিয়েছে, 20 বছর সে পেনশন উঠায়নি।
এককালীন 20 বছর পর উঠাবে। আর কিস্তিটা বছরে তাকে পেনশন দিচ্ছে কয়বার, কয় কিস্তিতে দিচ্ছে? প্রতি কিস্তিতে 1000 টাকা, মানে ওকে বছরে দিচ্ছে 3 বার কিস্তি। পেনশনের টাকা 3 কিস্তি পরিশোধ হয়, মানে এক বছরে 3 বার তাকে কিস্তি 3 কিস্তিতে পেনশন দিচ্ছে। আর প্রতি কিস্তিতে কত টাকা করে দেয়? প্রতি কিস্তি বলেই দিয়েছে 1000 টাকা। তার মানে এখানে যেহেতু বলেই দিয়েছে প্রতি কিস্তির পরিমাণ কত টাকা, এখানে বলে দিয়েছে প্রতি কিস্তির পরিমাণ 1000 টাকা, তার মানে প্রতি কিস্তি এ সমান হবে কত? 1000। আর যেহেতু বছরে 3 বার দিচ্ছে, তাহলে এখানে এম আসবে, আর এম এর মানটা কত ধরবো আমরা? এম এর মানটা ধরবো আমরা 3। আর 20 বছর ধরে পেনশন উঠায়নি, তাহলে এন এর মান আসবে, এন সময় আসবে হচ্ছে এন এর মান 20। এককালীন কত পাওনা হবে যদি সুদের হার 4.5% হয়? সুদের হারটা দেওয়া আছে 4.5%, এটা আই। দেখো, যেহেতু সে 20 বছর পেনশন উঠায়নি, 20 বছর পর কত পাবে? এখন তো না, 20 বছর পর। তাহলে 20 বছর পর যে টাকাটা পাবে সেটা অবশ্যই ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য। আর এখানে পেনশনটা কখন দিচ্ছে বলেনি, আমরা ধরে নিব বছরের শেষে বা একটা নির্দিষ্ট সময় শেষেই পেনশনটা দিচ্ছে। তাহলে দেখো, আমরা এফভির অ্যানুইটির অঙ্ক তো হবেই, আর অ্যানুইটির এফভির যে অঙ্কটা, ফিউচার ভ্যালু যে অঙ্কটা, আমরা সেই সূত্র প্রয়োগ করে অঙ্কটা করছি। দেখো সবাই খেয়াল করো, আমরা জানি অ্যানুইটির ক্ষেত্রে আমাদের সূত্র এটা ছিল, আমরা জানি এফভি সমান, আমরা জানি এফভি সমান এ বাই আই বাই এম 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এম এন মাইনাস 1, থার্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার কী কী মান দেওয়া আছে? এ হচ্ছে প্রতি কিস্তি 1000 টাকা, আই দেওয়া আছে 4.5% মানে 0.045, এন এর মান দেওয়া আছে 2 বছর 20 বছর, এন এর মান দেওয়া আছে 20 বছর, আর এম দেওয়া আছে কত? 3 বার, এক বছরে 3টা কিস্তি দিচ্ছে, তাই এম এর মান হচ্ছে এখানে 3। এফভি সমান হট, এফভি মানে কি? ফিউচার ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এফভি সমান 1000 বাই 0.045 ডিভাইড বাই 3, আর এখানে আসবে 1 প্লাস আই এর মান কত? 0.045 বাই 3 পাওয়ার এম এর মান 3 আর এন এর মান 20 মাইনাস কত? 1। এখান থেকে আমরা পরবর্তী লাইনে 3 দিয়ে 0.045কে ভাগ করবো, তাহলে কত আসবে? 0.1015। আর এখানে কত আসবে? 1 প্লাস 3 দিয়ে ভাগ করলে কত আসবে? 0.015 টু দি পাওয়ার কত? 3×60 মাইনাস কত? 1। এখান থেকে এফভি সমান 1000 বাই 0.015, আর এখান থেকে কত আসবে? 1 প্লাস 1 এর সাথে যোগ করলে আসবে 1.015 টু দি পাওয়ার 60 মাইনাস কত? 1। আচ্ছা, এখান থেকে আমরা এখন কী করবো? এফভি সমান এতটুকু মানে একবারে করলাম ক্যালকুলেটারে করলে কত আসবে? 1000 গুণন 1.443219776 ডিভাইড বাই 0.015। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এফভি সমান 96,214। তাহলে দেখতে পাচ্ছি আমরা ক্যালকুলেটারে একবারে ক্যালকুলেশন করলে অতটুকুর মান পাবো 96,000, 1000 গুণন 1.443219776 বাই 0.015, এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এফভি এর মান 96,214.65। পয়েন্টে পাওয়ার কিছু মান ছিল, এই জন্য পাশে এখানে কি প্রায় লিখলাম। তাহলে প্রতি কিস্তিতে 1000 টাকা, যদি 1000 টাকা করে পেনশন দেয় প্রতি কিস্তিতে, তাহলে 20 বছর পর যদি সম্পূর্ণ টাকা একবারে উঠায় তাহলে পাবে কত? 96,214.65 টাকা। এবার প্রবলেম 19, আমরা এখন 19 নম্বর প্রবলেমটা করছি, সবাই খেয়াল করো। 19 নম্বর, 2,30,000 টাকার ইস্যুকৃত ঋণপত্রের অর্থ 10 বছর শেষে পরিশোধের জন্য একটি কোম্পানি বার্ষিক 20,000 টাকা জমা রাখে। একটা লোক বা একটা কোম্পানি কী করেছে? 2,30,000 টাকা একটা ঋণপত্র কিনেছে, যে ঋণপত্রটা পরিশোধ করতে হবে কখন? 10 বছর পর। আজকে কিনেছে 2,30,000 টাকার একটা ঋণপত্র, যেটা পরিশোধ করতে হবে কখন? এই ঋণপত্রের মূল্যটা পরিশোধ করতে হবে 10 বছর পরে, এখন না। তাহলে 10 বছর পর যেহেতু পরিশোধ করবে, এখন তো না, তাহলে এই 2,30,000 টাকাটা কখন পরিশোধ করতে হচ্ছে? 10 বছর পরে, এখন তো না। আচ্ছা, এখন এই টাকাটা পরিশোধ যাতে 10 বছর পর করতে পারে, সেজন্য একটা তহবিল গঠন করেছে, যে তহবিলে প্রত্যেক বছরের শেষে 20,000 টাকা করে জমা রাখে। এখন 20,000 টাকা করে জমা রেখে যেখানে জমা রাখছে সেখান থেকে আবার কত পার্সেন্ট? 4% হারে বার্ষিক সুদ দিবে। আচ্ছা, এবার প্রশ্ন করছে এটা যে ওই ঋণপত্রের অর্থটা 10 বছর পর পরিশোধ করার পর কয় টাকা অবশিষ্ট থাকবে?
উদ্বৃত্ত থাকবে কয় টাকা, উদ্বৃত্ত মানে অতিরিক্ত কয় টাকা থাকবে। তাহলে আমরা প্রথমে দেখব যে 20,000 টাকা করে জমা রেখে রেখে 10 বছরে 4% সুদে কত টাকা হয়েছে সেই টাকাটা বের করব। তারপর ওই টাকা থেকে আমরা 2,30,000 ঋণপত্রের মূল্য 2,30,000 টাকা বাদ দিব, তাহলে উদ্বৃত্তের পরিমাণটা পেয়ে দেবো। আচ্ছা, তাহলে 20,000 টাকা করে জমা রাখছে, 10 বছরে কত হবে এটা বের করব। তার মানে আমাদের কী করতে হবে, ভবিষ্যৎ মূল্য এফভির পরিমাণটা বের করতে হবে, এফভি। তাহলে দেখো সবাই, এফভি এর সূত্র আমরা জানি, এটা যে আমরা জানি এফভি সমান এ বাই আই 1 + i⁻n-1। এর মান কত, 20,000, আয়ের মান কত 0.04, এন এর মান কত 10 বছর, আর এফভির মানটা আমাদের বের করতে হবে, এফভি সমান হট। তাহলে এখান থেকে মান বসিয়ে দিই, এর মান 20,000, আয়ের মান 0.04, 1 + i 1 + 0.04 টু দি পাওয়ার কত, এন এর মান 10 মাইনাস কত 1। ক্যালকুলেশন করলাম আমরা এখানে, 20,000 বাই 0.04 যেমন আছে তেমনই রাখি, এখানে যোগ করলে কত আসবে 1.04 টু দি পাওয়ার 10 মাইনাস 1। আর এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.480244, আর নিচে কত ছিল 0.04 এভাবে রাখলাম। আর এখানে 20,000 ছিল যেমন, ঠিক 20,000 উপরেই রাখলাম, উপরে এই দুইটা মানটা গুণ করলাম আর নিচে 0.04টা ভাগ করলাম। এবার আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব টোটাল এতটুকু আমরা ক্যালকুলেশন করলে পাবো 2,40,122.14, মানে এফভি 20,000 টাকা করে জমা রাখলে 10 বছরে মোট টাকার পরিমাণ হবে, 10 বছর পর মোট টাকার পরিমাণ হবে কত, 2,40,122.14 টাকা। এখন উদ্বৃত্তের পরিমাণ বের করতে বলছে, তাহলে উদ্বৃত্তের পরিমাণ 2,40,122.14 মাইনাস ঋণপত্রের মূল্য ছিল 2,30,000 টাকা, তাহলে 2,30,000 বাদ দিলে আসবে 10,122.14 টাকা। অ্যান্সার 10,122.14 টাকা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।